আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, যেটাকে পরমাণু গঠন বলা হয়, সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়ের ভিতরে পরমাণু গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে পরমাণু জিনিসটা কি। তো দেখো, আমরা যে সব সময় একটা জিনিস খাই, যেটা আমরা বাঁচতে পারি না, সেটা হলো পানি। পানিকে পানিকে যদি আমরা অণু হিসেবে লিখি, তাহলে আমরা এটা এটা পাই H2O। H2O এটা কিন্তু একটা অণু। অণু মানে কি? কয়েকটা পরমাণুর সমষ্টি। অণু, অণু মানে আবার বলা যায় যে ছোট অংশ, মানে ক্ষুদ্র অংশ। তাহলে পরমাণু অংশ কি? পরমাণুকে কি বলা হবে? পরম অণু, পরমাণু সন্ধি বিচ্ছেদ করলে বাংলাতে, যাই হোক। তো পরমাণু মানে হলো অণু থেকেও ছোট, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। তো অতি ক্ষুদ্র কেন বলে? কারণ এটা হলো পরমাণু, সরি, এটা হলো অণু। অণুকে যদি আমরা ভাঙি, তাহলে দুটা হাইড্রোজেন পাবো, H2 না, দুটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পাবো। এই হাইড্রোজেন, এই অক্সিজেন, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় পরমাণু। বুঝছো? পরমাণু এত ছোট। তো এটাকে বলা হয় অণু, এটা হলো পরমাণু। এই অধ্যায়ের ভিতরে আমরা এই পরমাণু, প্রত্যেকটা যে পরমাণু আছে, পরমাণুর গঠন, এটা কিভাবে তৈরি হয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে প্রথমে কি দিয়ে শুরু করা যাক? প্রথমে শুরু করা যাক ইতিহাস দিয়ে কিছু। কারণ কারা কিভাবে করছে, কিভাবে কোত্থেকে আসছে, এটা আমাদের প্রথমে জানা দরকার। আজ থেকে প্রায় 2400 বছর আগে, 2400 বছর আগে একজন দার্শনিক ছিল, সেটা আমরা সবাই জানি, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তোমাদের বইয়ে লেখা আছে। প্রায় খ্রিস্টপূর্ব 400 অব্দ বা এখন থেকে 2400 বছর আগে ডেমোক্রিটাস বলছিল যে প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা বস্তু বা পদার্থ, যে কোনো যেটাই বলো, সেটাকে ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে যাওয়া যাবে, সেখানে গিয়ে আর এটাকে ভাঙা যাবে না। মানে তিনটা বলছিল, কি ভেবে বলছিল সেটা আমরা জানি না, তবে তিনি বলছিল। তারপর তার কিছুদিন পর প্লেটো আর মানে তার শিষ্য আর কি, প্লেটো আর অ্যারিস্টটল এটার দ্বিমত পোষণ করেন। প্লেটো আর অ্যারিস্টটল কি বলছিল? প্রথমত কি বলছিল? ইয়া কি বলে, ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস কি বলছে সেটা আমরা লিখিনি আগে। ডেমোক্রিটাস ডেমোক্রিটাস বলছিল যে ভাঙা যায় না। মানে তুমি একটা এটারে ছোট করতে করতে এমন ভাবে নিতে পারবে, কিন্তু এইটারে আর তুমি ভাঙতে পারবে না, মানে ছোট অংশটাকে আর তুমি ভাঙতে পারবে না। কিন্তু প্লেটো আর অ্যারিস্টটল বিপক্ষে কথা বলছে। সেখানের ভিতরে অ্যারিস্টটল কি বলছে? অ্যারিস্টটল হ্যাঁ, অ্যারিস্টটল কি বলছে? এটা হলো, সরি, অ্যারিস্টটল কি বলছে? ভাঙা যায়। মানে ভাঙা যায় বলতে, আসলে ভাঙা যায় শব্দটা মানে একটু অদ্ভুত শোনায়। ভাঙা যায় বলতে তিনি বলছে যে তুমি যদি ভাঙতেই থাকো, ছোটগুলো পাবো না, এগুলো তুমি ভাঙতে পারবে আরো ছোট অংশে। এই ছোট বড় অংশগুলোকে, সরি, বড়টাকে ভেঙে ছোট পাইছো, ওটাকে আরো ছোট ভাবে ভাঙতে পারবা। মানে তুমি ভাঙতেই থাকবে, এটা হলো কন্টিনিউয়াস একটা। তো অ্যারিস্টটল বলছে এটা। কিন্তু তার অনেক বছর পর, মানে 1000, প্রায় কত, 2000 বছর পর আমাদের সামনে আসে যে জন ডাল্টনকে অনেক সময় আম, আধুনিক কেমিস্ট্রির জনক বলা হয়, অনেক সময় শিওর না। হ্যাঁ, যাই হোক, জন ডাল্টন 1803 সালে জন ডাল্টন কি বলছে? জন ডাল্টন বলছিল যে কয়েকটা পরীক্ষা করছিল তিনি। তারপর তিনি বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তোমাদের এখানে দেখো কি বলছেন, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। তার মানে কি বলছিল? এক প্রকার আমরা বলতে পারি ডেমোক্রিটাস সঠিক ছিল। 2400 বছর আগে কথা বলছিল তিনি, তখন কিন্তু তেমন পরীক্ষা করা যেত না। তো কি বলছে? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। তো এখানে ভিতরে একটা শব্দ আছে, মৌলিক পদার্থ। মৌলিক পদার্থটা কি? আমরা যে একদম ইয়ার শুরুতে, ক্লাসের শুরুতে যে বলছিলাম H2, এটা কি মৌলিক পদার্থ? মৌলিক মানে কি? মৌলিক মানে কি? যেটা দিয়ে আমরা অন্য কিছু তৈরি করতে পারি, কিন্তু সেটাকে ভাঙার কিছু পাওয়া যায় না। তুমি যদি এটাকে ভাঙো, কি পাবা? এটাকে ভাঙলে কি দুইটা বলছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন পাবো না? এটা কি মৌলিক পদার্থ? এটা কি মৌলিক পদার্থ? না। আমরা মৌলিক সংখ্যা কি জানি? মৌলিক সংখ্যা জানি না। আর যেমন একটা মৌলিক সংখ্যা নাও 3, 3কে যদি ভাঙো তাহলে কি কোনো পূর্ণ সংখ্যা পাবা? কোনো পূর্ণ সংখ্যা পাবা না। কিন্তু তুমি যদি 6কে ভাঙো, তাহলে কিন্তু 2 আর 3, দুইটা মৌলিক সংখ্যা
পাইছো। তার মানে এটা দেখে কি বুঝলাম, এটা মৌলিক সংখ্যা না, এটা আমরা ভাঙিয়ে কিছু একটা পাইছি। তো মৌলিক সংখ্যা কি বলা যায়? তুমি মৌলিক সংখ্যা বলতে পারো, সরি মৌলিক পদার্থ বলতে পারো অক্সিজেন। আমরা যেটা শ্বাস গ্রহণের সময় নিই সেটা হলো অক্সিজেন। অক্সিজেনকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা? অক্সিজেনই তো পাবা, তাই না? দুইটা পাও, যতটা পাও অক্সিজেনই তো পাবা। অক্সিজেন যদি পাও তাহলে এটা কি মৌলিক পদার্থ? অক্সিজেনকে ভাঙে তুমি অক্সিজেনকে পাইছো। তাহলে কি বলছে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং যাকে আর ভাঙা যায় না। তো এটা তো কি তুমি আর ভাঙতে পারবা? এটা কি তুমি আর ভাঙতে পারবে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা তুমি ভাঙতে পারবে না। তার মানে এটা কি? এটা হলো সেই পরমাণু। বুঝছো? এটা হলো সেই পরমাণু। এগুলোকে তুমি বলতে পারো পরমাণু। বুঝছো? কারণ পরমাণু দিয়ে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে? এখন তিনি বলছে এটা কি? তিনি বলছে হলো এটাকে আর ভাঙা যাবে না। কারণ কেন বলছেন? কারণ তুমি যদি এটা ভাঙো, আগে আমাদের দেখতে হবে এটা কি দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? এটা যদি তুমি খুলো তাহলে তুমি এরকম তুমি আসলে দেখতে পাবা না। যাই হোক, তুমি ভিতরে একটা নিউক্লিয়াস পাবা আর চারপাশে ইলেকট্রন কয়েকটা পাবা। এটা আমি একটু পরে আলোচনা করব। তারপরে আসি, তারপরে আমাদের সামনে আসছে বিজ্ঞানী রাদারফোর্ড আর তার শিষ্য বলা যায় অথবা তার একটু ছোট, যাই হোক, বোর। বিজ্ঞানী রাদারফোর্ড আর বিজ্ঞানী বোর চলে আসছে আমাদের সামনে। তো বিজ্ঞানী রাদারফোর্ড কি বলছেন? বিজ্ঞানী রাদারফোর্ড বলছিল সে আর তার সহকর্মীরা মিলে যখন পরীক্ষা করছিল, কি দিয়ে পরীক্ষা করছিল তোমাদের যদি দেখাই, তারা সুন্দর একটা পরীক্ষা করছিল। সেটা হলো এরকম একটা পাত নিছে, পাত্রে এরকম গোলা করছে, এরকম গোলা করে বাঁকাইছে। যদি এটা আঁকি তাহলে অনেকটা এইভাবে হবে। বুঝছো? হ্যাঁ, মানে এটা পিছন দিয়ে চলে গেছে আর কি। সুন্দর দেখাচ্ছে তো। হ্যাঁ, ঠিক আছে, এভাবে এটা পিছন দিয়ে চলে গেছে। একটার ভিতরে একটা ইয়া দিছে, কি বলে, স্বর্ণের পাত নাকি একটা দিছিল, পাতলা স্বর্ণের পাত। তো এখান দিয়ে আহ এক ধরনের রেডিয়েশন নির্গত করে, কয়েকটা কণা নির্গত, এরকম কিছু একটা রাখছে। তো এটা জিঙ্ক সালফেট দিয়ে মুড়ে দিছিল। হ্যাঁ, তারপর এখান দিয়ে গেছে, এখানের ভিতরে স্ক্যাটারিং হয়ে এখান দিয়ে আলো তৈরি হয়েছে। যাই হোক, এটা আমরা পরের বিষয়। আমি শুধু দেখালাম যে কিভাবে তার পরীক্ষার সেট আপটা কিরকম ছিল। তো এখান দিয়ে তারা কি বুঝতে পারলো? এখান দিয়ে তারা বুঝতে পারলো যে এটার কোনো পরমাণুর ভিতরে একটা ধনাত্মক আধানযুক্ত কিছু একটা আছে পরমাণুর ভিতরে। তারপরে আরেকটা জিনিস বলছে কি, প্রথমটা কি বলছে? পরমাণুর পরমাণুর মধ্যে মধ্যে ধনাত্মক আধান যুক্ত কিছু একটা আছে, ধনাত্মক আধান আছে। আমরা বললাম ধনাত্মক আধান আছে, যার ভর কিন্তু বেশি, এটা বলছে কিন্তু, যার ভর বেশি। আরেকটা কথা বলছে কি, দুই, পরমাণুর মধ্যে ঋণাত্মক ঋণাত্মক আধান আছে যার ভর কম। ঋণাত্মক আধান আছে যার ভর কম। আমি যদি এটা এক্সপ্লেন করি, যদিও ভিডিও বড় হয়ে যাবে যদি এক্সপ্লেন করতাম তাহলে বুঝতে পারতাম যে কেন কম পড়ছে। বুঝছো? এখন দরকার নেই, পরে বলবো আমরা। তাহলে 3 নাম্বার কি বলছে? আরেকটা কথা, তিনি যে কম বলছে সেটা যদি আমরা ছোটভাবে বলতে চাই, সেটা হলো ইলেকট্রন তো আশেপাশে ঘুরে, কিন্তু পরমাণুর কি বলে, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। তো আশেপাশে যদি ঘুরে তাহলে এটা ছোট হবে, তাই না? তাহলে পরমাণুর বেশিরভাগ বেশিরভাগ স্থান স্থান ফাঁকা। বুঝছো? মানে মনে করো তুমি একটা স্টেডিয়ামে আছো, বিশাল বড় একটা স্টেডিয়ামের ভিতরে তোমার হাতে একটা কি বলে ক্রিকেট বল আছে আর একটা মার্বেল আছে। তো ক্রিকেট বলটা হবে নিউক্লিয়াস, মাথা রাখো। একটা স্টেডিয়াম, এত বড় স্টেডিয়ামের ভিতরে ক্রিকেট বল একটা হলো নিউক্লিয়াস, আর ছোট একটা মার্বেল আছে না, মার্বেলটা হলো ইলেকট্রন। তুমি এটা মাথায় রাখতে পারো। তাহলে সেটা এটা কি বলছে? রাদারফোর্ড বলছে। রাদার রাদারফোর্ড রাদারফোর্ড বলছে মেবি 1911 সালে রাদারফোর্ড বলছে যে পরমাণুর মধ্যে ধনাত্মক আধান আছে যার ভর বেশি, সে বেশি স্থান জুড়ে থাকে, আর ঋণাত্মক আধান আছে যার ভর কম আর বেশিরভাগ স্থান ফাঁকা। এখানে ধনাত্মক আধান কোথায় আছে ওটাও কিন্তু বলে দিচ্ছে। ধনাত্মক আছে একদম কেন্দ্রে, ধনাত্মক আধান কিন্তু কেন্দ্রে আছে। এখন
তার কথা অনুযায়ী যদি আমরা চিত্র একটা আঁকি তাহলে কি কি হবে দেখো তো। মনে করো ধনাত্মক আধান আছে কেন্দ্রে, আমি এটা মনে করো কেন্দ্র আঁকলাম, সুন্দর করে আঁকি, এটা মনে করো কেন্দ্র, এটা যদি কেন্দ্র হয় এটার ভিতরে ধনাত্মক আধান আছে, বুঝছো? এখন বলছে বেশিরভাগ স্থান ফাঁকা ফাঁকা, তার মানে এটা আশেপাশে বেশিরভাগ স্থান ফাঁকা হবে। আমি যদি এটা দিই আশেপাশে বেশিরভাগ স্থান ফাঁকা, এখন কি বলছে আর পাশে মানে আশেপাশে ঋণাত্মক চার্জও আছে, ঋণাত্মক চার্জও আছে। মনে করো তিনি বলছে যে এখানে ঋণাত্মক চার্জ আছে, তবে ঋণাত্মক চার্জ কিভাবে আছে, কোথা দিয়ে আছে, মানে কি এখানে আছে নাকি এখানে আছে নাকি এই পাশে আছে নাকি এই পাশে আছে, কি অবস্থা আছে, এগুলো কি করতেছে সেটা তো কিছু বলে না, শুধু বলছে ধনাত্মক চার্জটা মাঝখানে আছে আর ঋণাত্মক চার্জ আছে। সুতরাং আমরা এটা দিয়ে বেশি কিছু বুঝতে পারি না। হ্যাঁ তুমি একটা জিনিস বলছিল যে এগুলা ঘুরতেছে, এগুলো ঘুরতেছে, কিন্তু এগুলো কিভাবে ঘুরতেছে, এগুলো কোন পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে উপবৃত্তাকার পথ, কোন পথে ঘুরতেছে আমাদের তো কিছু বলে নাই। আর হ্যাঁ একটা কথা আছে কিন্তু, তিনি এটাকে কিসের সাথে তুলনা করছে বলতো, মনে করো মাঝখানে কিছু একটা আছে তার চারপাশে কিছু ঘুরতেছে, ভাবো ছোটবেলায় কিছু মনে পড়ে কিনা, সেটা হলো সূর্য। সৌর মডেল দেখছো না, সোলার সিস্টেম, সোলার সিস্টেমের মাঝখানে কি থাকে, সূর্য থাকে আর চারপাশে গ্রহগুলো ঘুরে। তিনি এটাকে সূর্যের সোলার সিস্টেমের সাথে তুলনা করছিল, ঠিক আছে? তারপর এরপরে কে আসে, এরপরে আসে আমাদের বোর, বিজ্ঞানী বোর আমাদের কি বলছিল, বিজ্ঞানের বোর আমাদের বলছে, বিজ্ঞানের বোর বলছে যে প্রথম যে বিষয়টা তিনি ক্লিয়ার করছিল তিনি হলো পরমাণুর চারপাশে যে ইলেকট্রন গুলো আছে, পরমাণুর চারপাশে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো বৃত্তাকার পথে ঘোরে। ইলেকট্রন বা ঋণাত্মক আধান, ঋণাত্মক আধান বৃত্তাকার পথে ঘোরে, বুঝছো? এটা হলো তিনি বলছেন ইলেকট্রন বা ঋণাত্মক আধান বৃত্তাকার পথে ঘোরে, এটা হলো তিনি বলছেন বৃত্তাকার পথে, এটা কিন্তু মাথায় রাখবেন, বুঝছো? এর জন্য তার ক্রেডিবিলিটি সবচেয়ে বেশি। তারপর তারপর তিনি কিন্তু অন্য অনেক কিছুই বলছেন আরো, আম, সেটা এখন বলার দরকার নেই, আপাতত জেনে রাখো। আমরা এই পর্যন্ত কিরকম চিত্র পাইছি, এখন পর্যন্ত আমরা চিত্র পাইছি এটা মাঝখানে মাঝখানে ধনাত্মক আধান থাকে আর চারপাশে ঋণাত্মক আধান থাকে, চারপাশে ঋণাত্মক আধান থাকে আর সেটা কি করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। আপাতত আমাদের মাথায় এটা আছে, মানে এই চিত্রটা আছে আর কি। তারপর তারপর আমরা পটাতে যাব, পটাতে গিয়ে দেখবো যে আসলে এটা কি, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ এগুলো বাদ দাও, প্রথমে আমরা এবার ইয়াতে আসি, পরমাণুর গঠনে আসি। আসলে পরমাণুর গঠনটা কিরকম আমরা যদি আঁকি, মনে করো আমরা সুন্দর একটা রাখলাম, হিলিয়ামে রাখলাম, হিলিয়াম, হিলিয়াম, যারা হিলিয়াম চিনো না সেটা হলো হিলিয়ামের দুইটা, আচ্ছা আঁকতে আঁকতে বলি, হিলিয়ামের যদি নিউক্লিয়াসের দিকে তাকাই তুমি দেখবে এরকম একটা গোল্লা আছে, এরকম একটা আছে, এরকম একটা আছে, আর পেছন দিয়ে একটা আছে, বুঝছো? তার মানে এখানে আরো সুন্দর করে আঁকা যায়, এভাবে এভাবে, তারপরে এভাবে, তার মানে এখানে 1 2 3 4টা গোলা আছে। এখন এই 4টা গোলা কোথেকে আসছে, 4টা গোলা কোথেকে আসছে এটা আমরা পরে দেখবো। তারপরে কি চারপাশে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, চারপাশে দুটা ইলেকট্রন আছে। কেন দুটো ইলেকট্রন আছে এটা এবার এবার মাথায় রাখো একটা জিনিস, এই নিউক্লিয়াস এটার ভিতরে কি আছে, এটার ভিতরে প্রথমত আছে প্রোটন, প্রোটন, দ্বিতীয়ত আছে নিউট্রন, নিউট্রন, এটা মাথায় রাখো। এখন প্রোটনও আছে নিউট্রনও আছে, প্রোটন কয়টা নিউট্রন কয়টা দেখো তো, এখানে দুইটা আছে, তাহলে এটার ভিতরে প্রোটন দুইটা, আর চারটা না মোট, তাহলে প্রোটন যদি দুটো হয় আর বাকি দুটো নিউট্রন, ঠিক আছে? একটা জিনিস দেখবা, আমি কিন্তু এগুলো বড় করে দিচ্ছি, এগুলো যদিও বড় দেখতেছে কিন্তু নিউক্লিয়াস কিন্তু আসলে অনেক অনেক ছোট, অনেক অনেক ছোট, প্রায় 1800 গুণ ছোট। মনে করো একটা বল যদি এরকম হয়, কথার কথা আর কি, একটা বল যদি এরকম হয় এরকম বড়, তাহলে মার্বেল, মার্বেল না আরো ছোট কিছু হবে, ইলেকট্রন 1800 গুণ ছোট, 1836 বোধ হয়, সঠিক খেয়ালে নাম্বারটা মনে নেই। তাহলে কি থাকে কেন্দ্রে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। এখন আর পাশে কি থাকে, পাশে হলো ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে,
মনে করো তুমি একটা পরমাণু পাইছো, এখন পরমাণুরে ভাঙছো, ভাঙলে কি তুমি আর মনে করো অক্সিজেন পরমাণু পরমাণু পাইছো, অক্সিজেন পরমাণু ভাঙছো, অক্সিজেন কি পাবা? আর অক্সিজেন পাবা না, তুমি পাবা প্রোটন পাবা, নিউট্রন পাবা, আর ইলেকট্রন পাবা। ঠিক আছে? এখন ইলেকট্রন কয়টা থাকে? ইলেকট্রন, ও একটা জিনিস এখানে ধনাত্মক যে চার্জ থাকে, ধনাত্মক চার্জটা আসলে কিন্তু প্রোটন, প্রোটনটা হলো ধনাত্মক চার্জ, আর চারপাশে যে ইলেকট্রন থাকে সেটা আসলে ঋণাত্মক চার্জ। বুঝছো? প্রোটনটা হলো প্লাস, ইলেকট্রনটা হলো মাইনাস। তাহলে তুমি বলতে পারো নিউট্রনটা কি? আসলে নিউট্রনের কোনো চিহ্ন নেই, চিহ্ন বা আধান নেই, সুন্দর করে বলো আধান নেই, মানে এটার কোনো চার্জ নেই, এটা হলো নিরপেক্ষ নিউট্রন, আধান নেই, এটা হলো নিউট্রন একটা। তো তাহলে কি হয়, ভিতরে যে প্রোটনটা আছে, প্রোটনের কারণে ভিতরে প্লাসের সৃষ্টি হয়, প্রোটনের কারণে মূলত ভিতরে প্লাস আধানের সৃষ্টি হয়, তার ভিতরে প্লাস, বাইরের দিকে মাইনাস, একজন একজনকে আকর্ষণ করে, এই জন্য এটা ঘুরতে থাকে। শেষ, এটা বাদ দাও। তাহলে এখন তাকাই পরমাণু পরিচয়, পরমাণুর যে পরিচয় আছে তার জন্য আমরা সবাইকে, তোমার যে ক্লাস, তুমি যে ক্লাসে পড়ো তোমার পরিচয় কি, তোমার রোল নাম্বার। পরমাণুর যে পরিচয় আছে, পরমাণুর রোল নাম্বার কি, সেটা হলো তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক, এটা হলো তার রোল নাম্বার বলতে পারো, পারমাণবিক সংখ্যা। পৃথিবীতে এখনো পর্যন্ত 118টা মৌল পাওয়া গেছে, যার প্রতিটির পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা। মনে করো তোমার ক্লাসের ভিতরে 118টা তোমার ক্লাসমেট আছে, তুমি সহ, তো তোমার 118 জনের মধ্যে প্রত্যেকে আলাদা আলাদা রোল নাম্বার আছে, সেজন্য প্রত্যেকেই তোমাদের পরিচয় হয়ে গেছে রোল নাম্বার দিয়ে। আর পরমাণুর একই সঙ্গে পারমাণবিক সংখ্যা, এখন তোমার মাথায় আসতে পারে প্রোটন, প্রোটন নাম্বার দিয়ে কেন আমরা দিছি, তাদের পরিচয় দিছি, পারমাণবিক সংখ্যা দিছি, নিউট্রন অথবা ইলেকট্রন কি করছে? এমন অনেক আছে, কি বলে, মনে করে একটা ক্লোরিন, একটা কণা, যেটা 17টা প্রোটন থাকে, 17টা ইলেকট্রন থাকে, বুঝছো? আর নিউট্রন সংখ্যা আমরা পরে আসি। তো প্রোটনও থাকে, ইলেকট্রনও থাকে। এখন তোমার মাথায় আসতে পারে তো 17টা প্রোটন 17টা ইলেকট্রন, সমস্যা কি? কিন্তু সমস্যা হলো এই ক্লোরিনটা মাইনাস হয়, যখন মাইনাস হয় তখন কিন্তু এটা 18 হয়ে যায়, 18টা ইলেকট্রন হয়ে যায়। এখন তোমার যদি এমন হয় যে তোমার রোল নাম্বার 18 হয়ে গেছে, তাহলে তো তোমার পরিচয় বদলে যাবে না? তো দেখতে হবে মানে কোনটা ফিক্স থাকে, সবসময় ফিক্স থাকে হলো প্রোটন সংখ্যা, যেহেতু প্রোটন সংখ্যা ফিক্স থাকে সেহেতু এটাকে রোল নাম্বার দিয়ে দিচ্ছে, মানে পরিচয় দিয়ে দিচ্ছে পারমাণবিক সংখ্যা। বুঝছো? পারমাণবিক সংখ্যা কিন্তু সবসময় আলাদা আলাদা আলাদা, তুমি যদি পারমাণবিক সংখ্যা চেঞ্জ করতে পারো, মৌলই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন কোনটা মুছবো, এটা মুছে দিই। এখন একটা জিনিস, হ্যাঁ, আমরা যে দেখাইছিলাম এখানে হিলিয়াম, হিলিয়ামের উপর দিকে কোনো চার্জ দেখতেছো? প্লাস মাইনাস কিছু আছে? হিলিয়াম এটা নিউট্রাল না? তো কিন্তু এখানে যদি দুইটা প্রোটন থাকে, মানে দুইটা মানে প্লাস থাকে, তো এটাকে নিউট্রাল করতে হলে দুইটা ইলেকট্রন থাকতে হবে না? প্লাসে মাইনাসে একদম চলে যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে তার মানে কি, কোন একটা পরমাণুতে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যা সেম সেম, এক কালার, মানে এক কালার না, সেম সেম একই সংখ্যা। বুঝছো? একই সংখ্যা হবে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে। তো তার মানে আমরা বুঝতে পারছি কি, ভিতরে যতগুলো প্রোটন থাকবে বাইরে ততগুলাই ইলেকট্রন ঘুরতে থাকবে। ওইটা এক মিনিট, হ্যাঁ, ভিতরে যতগুলা প্রোটন থাকবে বাইরে ততগুলা ইলেকট্রন ঘুরতে থাকবে। তো ভিতরে আর কি আছে? ভিতরে আছে নিউট্রন। এখন আমরা নিউট্রন নিয়ে আসি। নিউট্রন, নিউট্রন আছে না, নিউট্রন কিন্তু ইলেকট্রনের মতো এত হালকা না, নিউট্রনে কিন্তু ভর আছে। এই প্রোটন আর নিউট্রনের ভর মিলে, প্রোটন আর নিউট্রনের ভর মিলে কিন্তু পারমাণবিক ভর তৈরি হয়। পারমাণবিক ভর বা নিউক্লিয়াসে যে ভরটা আছে এটা কিন্তু এটা থেকেই আসে মূলত, ইলেকট্রন থেকে একদম কম আসে, সেজন্য ইলেকট্রনটা নগণ্য ধরা হয়, শূন্য ধরা হয়। তাহলে প্রোটন আর নিউট্রনের ভর কিন্তু খুবই কাছে, একই না। বুঝছো? প্রোটন আর নিউট্রনের ভর একই না, কিন্তু খুবই কাছাকাছি। সেক্ষেত্রে নিউট্রনের ভর একটু বেশি, প্রোটনের ভর একটু কম। তো তবে আমরা তো ওটা সেম ধরতে পারি। তাহলে পারমাণবিক ভর, পারমাণবিক ভর কিভাবে হিসাব করে? পারমাণবিক ভর হিসাব করে
প্রোটন প্রোটন প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। মনে করি এখানে প্রোটন কয়টা? দুইটা, নিউট্রন কোনটা? দুইটা। তাহলে প্রোটন দুইটা যোগ নিউট্রন দুইটা সমান এটার ভর হবে 4। বুঝছো? পারমাণবিক ভর হয়ে যাবে 4। মাথায় ঢুকছে? আশা করি ঢুকছে। তাহলে এই আমরা যে হিলিয়াম কি বলে হিলিয়ামের পরমাণুটা আঁকলাম, এটা পারমাণবিক ভর কত? 4। এখন পারমাণবিক ভর 4 দিয়ে আমরা কি বুঝতে পারি? একটা কথা এখানে প্রোটনের ভর, একটা প্রোটনের ভর কিন্তু আমরা ধরছি 1 একক, নিউট্রনের ভরও কিন্তু 1 একক ধরছি। বুঝছো? এটাকে যদি আমরা গ্রাম, কেজি এগুলাতে হিসাব করতে যাই তাহলে অন্য হিসাব আছে, এটা আপাতত মাথায় রেখে ছেড়ে দাও। আমরা 1 ধরছি, এখানে 1 একক ধরছি, তাহলে এটা হবে 4 একক। মাথায় ঢুকছে? ঠিক আছে। তারপরে আসি হ্যাঁ, তোমাদের এখানে একটা উদাহরণ দিচ্ছে, তোমাদের এখানে একটা সুন্দর উদাহরণ দিছিল, সেটা হলো একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। এই পরমাণুতে কয়টি করে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে? তাহলে আমরা এটা দেখবো না, আমরা অন্য একটা দেখবো। আমরা যদি অন্য একটা দেখি, এটা মুছে ফেলি। এখান থেকে আমরা দুইটা জিনিস জানলাম, প্রোটন না, এখান থেকে আমরা কি কি জানলাম সেটা আগে দেখি। প্রথমত আগে সব রিক্যাপ করি। একটা পরমাণুতে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন, নিউক্লিয়াসের ভিতরে থাকে কি বলে নিউট্রন। প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি হয়। এই প্রোটন আর নিউট্রনের ভর যেহেতু বেশি ইলেকট্রনের তুলনায়, সেহেতু এই দুইটা দিয়ে কি বলে একটা পরমাণু ভর তৈরি হয়। বুঝছো? আর চারপাশে ঘুরতে থাকে, নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে ইলেকট্রন, যেটা আধান হলো ঋণাত্মক, কিন্তু ভর প্রায় শূন্যের কাছাকাছি, সেজন্য আমরা এটাকে শূন্য ধরি। তো আর বাকি আছে কি? ও হ্যাঁ, একটা কথা, প্রোটনের আধান হলো পজিটিভ, কিন্তু নিউট্রনের আধান কিন্তু শূন্য, নিউট্রনের কোনো আধান নেই। তো পজিটিভ প্রোটনের আর ইলেকট্রনের নেগেটিভ, এই দুটো মিলে কোনো পরমাণুর কোনো আধান থাকে না, শূন্য হয়ে যায়। ঠিক আছে? আরেকটা কথা হলো, প্রোটনে একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ততগুলাই ইলেকট্রন থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যা সেম হবে না। অনেক সময়, বেশিরভাগ সময় সেম হয়, তো কিছু কিছু সময় সেম হয় না। যেমন এখানে তোমাদের বই যেটা আছে আমি ওটাই দিতেছি, আমি বাড়তি দিচ্ছি না কেন। একটা একটা পরমাণুর একটি পরমাণুর পরমাণুর পারমাণবিক ভর কত? ভর দিছে 35, আর পারমাণবিক সংখ্যা দিছে 17। বুঝছো? এখন পারমাণবিক সংখ্যা কাকে বলে বলতো? পারমাণবিক সংখ্যা আমরা দেখছিলাম, পারমাণবিক সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি? সংখ্যা সমান হলো প্রোটন সংখ্যা। বুঝছো? তার মানে এখানে যদি 17টা পারমাণবিক সংখ্যা যদি 17 হয়, তাহলে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 17। পাই গেছি একটা জিনিস। আমাদেরকে বের করতে হবে প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, নিউট্রন কয়টা। বুঝছো? এখন এই কি কি বের করতে হবে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। আমি কিন্তু অলরেডি প্রোটনটা পেয়ে গেছি। প্রোটনের ভিতরে প্রোটন কয়টা পেয়েছি? 17টা। আর তারপর কি বলছে? পারমাণবিক ভর দিয়ে দিছে। পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর কোন দুইটা জিনিস দিয়ে জানি পারমাণবিক ভর তৈরি হয়? কোন দুইটা জিনিস মাথার ভিতরে আনো, সেটা হলো প্রোটন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, এখন প্রোটন আমাদের দেওয়া আছে, আমাদেরকে নিউট্রন লাগবে। পারমাণবিক ভরও কিন্তু দেওয়া আছে। বুঝছো? পারমাণবিক ভর হলো 35, প্রোটন সংখ্যা বসাও 17, আমাদের কি লাগবে? নিউট্রন লাগবে। নিউট্রনকে নিয়ে দিয়েছি হয়তো। এখন এই নিউট্রন লাগবে, 17কে যদি এই পাশে আনি, তাহলে 17 35 বিয়োগ 17, তাহলে কত থাকে? 17 দুগুণে 34, 18টা থাকে। তার মানে কি নিউট্রন কত? 18। এখন মাথায় আসবে, এই রে আমাদের কাছে তো আর কিছু নাই, আমরা এখন ইলেকট্রনের সংখ্যা কিভাবে বের করব? থামো, ইলেকট্রন তোমরা যারা এখন মন দিয়ে ক্লাস করো তারা এখন বলতে পারবা, আসলে ইলেকট্রন সংখ্যা আমাদের প্রথম থেকে দেওয়া ছিল। যখন প্রোটন সংখ্যা বের করছি, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম থাকে সবসময়। বুঝছো?
তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 17 হবে। শেষ, পেয়ে গেছি আমরা। তার মানে তোমাকে যদি পারমাণবিক সংখ্যা দিয়ে দেয়, তুমি দুটো জিনিস জানো পারমাণবিক সংখ্যা দিলে। প্রথমত প্রোটন সংখ্যা জানবা, প্রোটন সংখ্যা জানলে ইলেকট্রন সংখ্যা জেনে যাবা। আর তোমাকে যদি পারমাণবিক ভর দিয়ে দেয় পারমাণবিক সংখ্যার সাথে, তাহলে তুমি বিয়োগ করে কি বলে নিউট্রন সংখ্যা বের করতে পারবা। এখন দেখো, এটার কিন্তু 18টা নিউট্রন আছে, এখানে 18টা নিউট্রন, কিন্তু প্রোটন হলো 17টা। বুঝছো? তার মানে নিউট্রন কিন্তু সবসময় যে সেম হবে বিষয়টা এমন না, আলাদাও হতে পারে। তাহলে আজকে হলো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আইসোটোপ নিয়ে আলোচনা করব, আইসোটোপে যত ধর্ম ব্যবহার যা আছে সবগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকুক, আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।